শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। কেপিএসআই মেন্সের যে পরীক্ষা আজকে হলো, অর্থাৎ 30শে ডিসেম্বর কেপিএসআই মেন্সের যে পরীক্ষা হলো, সেই কেপিএসআই মেন্সে তোমাদের কোশ্চেনটা আমি দেখিয়ে দিয়েছি। এখন এই মুহূর্তে তোমাদেরকে আমি জিকে পেপারটা এবং বেঙ্গলি ইংলিশ এই দুটো অ্যানালিসিস করবো এবং আনসার বলে দেবো। কিন্তু এইগুলো করার পরে ম্যাথ রিজনিং আমার আর করতে ইচ্ছে করলো না, কারণ মাথা পুরো হ্যাং করছে আমার। এটা আগামীকাল ম্যাথ রিজনিংটা সকালবেলা তোমাদেরকে করে দেবো। তো চলো প্রথমে আগে এগুলো আলোচনা করে দিই, দিয়ে তারপরে একটা সেফ জোন বা কত স্কোর পেলে নিরাপদ মাত্রায় থাকবে বা পাস করার সম্ভাবনা থাকবে সেই ব্যাপারে আলোচনা করব। তার আগে বলে দিই যে যাদের ডব্লিউবিপিএসআই আছে, কেপিএসআই যারা ছিল ভালো কথা, আবার ডব্লিউবিপিএসআই আছে বা শুধুমাত্র যাদের ডব্লিউবিপিএসআই আছে, তোমরা যারা নতুন ব্যাচে অর্থাৎ আগামী কাল থেকে নতুন করে নতুন ভাবে ডব্লিউবিপিএসআই এর জন্য আবার প্রিপারেশন স্টার্ট হচ্ছে, কারণ ডব্লিউবিপিএসআই এর যে এক্সাম সেটা সম্ভবত ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা, তাই একটা মাস কিন্তু সময় আছে। ডেডিকেশন দিলে অবশ্যই একটা ভালো ফল করতে পারো। 7797427774 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো যে জিকে যে কোশ্চেন হয়েছে, এবার অনেকে বলবে হ্যাঁ আপনি বড় বললেন তো এলো না, কিন্তু দেখো যে জিকের পরিমাণটা তো প্যাটার্ন তো চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেগুলো আগে 2 নম্বর করে থাকতো সেইগুলো কমিয়ে শর্টগুলো 1 নম্বর করে দেওয়া হয়েছে। এবং একটা অবশ্যই, একটা কেন দুটো কোশ্চেন বড় আছে, দেখাচ্ছি তোমাদেরকে। যে প্যাটার্ন অবশ্যই চেঞ্জ হয়েছে। প্রথম কোশ্চেন যেটা ছিল, দেখা যায় ভারতের কোন রাজ্যে সিমলিপাল টাইগার রিজার্ভ অবস্থিত? উড়িষ্যা। শুধু হয়তো উড়িষ্যা লিখলে নাম দিতে পারে, তো উড়িষ্যার ময়ূরভঞ্জ পুরোটা বললে ভালো হয়, উড়িষ্যার ময়ূরভঞ্জ। 2 নম্বর কোশ্চেন যেটা ছিল যে 2025 পুরুষদের একক ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কে? কার্লস আলকারাজ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রথম ভারতীয় কে পা রেখেছিলেন? শুভাংশু শুক্লা। কোন দেশের বিরুদ্ধে ইসরায়েল অপারেশন রাইজিং লাইন শুরু করেছিল? সেটা ইরান। নেক্সট প্রাচীন মুদ্রায় কোন হিন্দু রাজার বীণা বাজানোর প্রতিকৃতি দেওয়া ছিল? তো সমুদ্রগুপ্ত। নেক্সট কোন বিখ্যাত বাঙালি পণ্ডিত খ্রিস্টীয় 7ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন? শিলভদ্র। আচ্ছা, একটা জিনিস, যে কোনো কোশ্চেনে যদি মনে হয় কারো ডাউট বা অন্য যদি দ্বিমত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, সেটা অবশ্যই ভেবে দেখব। তারপরে বাংলায় কোন রাজা কুলীন প্রথার প্রবর্তন করে? কৌলিন্য প্রথা থাকে, ওটাই হবে বল্লাল সেন। নেক্সট কোন মোগল সম্রাট ব্রিটিশদের সুরাটে ব্যবসা কেন্দ্র স্থাপন করার অনুমতি দিয়েছিল? সেটা জাহাঙ্গীর। তারপরে কোন রাজ্য ভারতের সর্বপ্রথম সম্পূর্ণ সাক্ষর রাজ্য হয়েছে? সেটা মিজোরাম। 100% এখানে লিটারেসি রেট হয়েছে। বর্তমানে পোর্ট ব্লেয়ারের ভারতীয় সরকারি নাম কি? সেটা শ্রী বিজয়পুরম। 1976 সালে ভারতে কোথায় সর্বপ্রথম মহিলাদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল? সেটা বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম। কোন ভারতীয় রেল ব্রিজ বিশ্বের উচ্চতম রেল আর্চ ব্রিজ? তো এটা জম্মু কাশ্মীরে অবস্থিত চেনাব রেল ব্রিজ। চেনাব রেল আর্চ ব্রিজ বিশ্বের উচ্চতম এখন আর্চ ব্রিজ। নেক্সট কোন ভারতীয় ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন? বানু মুস্তাক এবং দীপা ভস্ত্রী। 1857 সালে সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? ব্যারাকপুরে। উদ্ভিদের ম্যাগনেসিয়াম প্রয়োজন কেন? ক্লোরোফিলের যে মূল উপাদান বা রঞ্জক সেটা গঠনের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন। তারপর বংশগতির জনক কে? বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু যারা মক টেস্ট দিয়েছিল তোমাদের কমন, মানে এগুলো সব পড়েছে। হাড় ও দাঁত গঠনের জন্য কোন ভিটামিন প্রয়োজন? ভিটামিন ডি। এভারেস্ট মানব নামে কারা পরিচিত? তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি। কোন সালে সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগ দিয়েছিলেন? 1943 সালে। নেক্সট কোন ভারতের সংবিধানের কোন ধারায় মৌলিক কর্তব্যের কথা বলা আছে? তো 51A 51A-তে। সিন্ধু জল চুক্তি নিয়ে কোন দেশের মধ্যে স্বাক্ষর হয়েছিল এবং কখন? ভারত পাকিস্তানের মধ্যে 1908 সালে। তারপরে এসসিওতে কতগুলি দেশ আছে এবং এসসিওর পুরো কথাটা কি? এসসিওতে 9টি দেশ আছে। এর পুরো নাম কি? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, কোন দুটি প্রাচীন ভারতীয় গ্রন্থ সম্প্রতি ইউনেস্কোর মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্টারে যুক্ত হয়েছে? একটা ভাগবত গীতা এবং আর একটা কি? নাট্যশাস্ত্র। ভাগবত গীতা এবং নাট্যশাস্ত্র। তারপরে কি ভারতে কটি ব্যাঘ্র সংরক্ষণাগার রয়েছে? সেটা 54টি সংরক্ষণাগার রয়েছে। কোন জাতীয় উদ্যান অতি সম্প্রতি ব্যাঘ্র সংরক্ষণ হিসাবে যুক্ত হয়েছে? মাধব জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যান। ভারতে কতগুলি ধ্রুপদী ভাষা আছে? 11টি ধ্রুপদী ভাষা আছে। ভারতীয় সংবিধানের কোন তপশিলে ধ্রুপদী ভাষাগুলিকে সংযুক্ত করা হয়েছে? সেটা 8ম তপশিলে। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটু বড়
এটা যেমন একটা বড় প্রশ্ন দিয়েছে যে শুধু এক লাইন লিখলে হবে না বা একটি শব্দে লিখলে হবে না, যে ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কতদিন, উপরাষ্ট্রপতি হতে কি কি যোগ্যতার প্রয়োজন। তো দেখো যে ভারতের উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার এবং লোকসভা অর্থাৎ সংসদের উভয় কক্ষের সদস্য দ্বারা, তাই কি লিখেছে, লিখতে হবে যে লোকসভা ও রাজ্যসভার উভয় কক্ষের সদস্যের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটে গোপন ভোটপাত্রের মাধ্যমে তিনি নির্বাচিত হন। এটুকু লিখলেই 2 নাম্বার দেবে। উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত, 5 বছর। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন। দেখো যে এই কোশ্চেনটায় কাটার অপশন থাকতে পারে, কেউ যদি শুধুমাত্র এইটুকু লিখে দাও যে উপরাষ্ট্রপতি হতে গেলে ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে, এইটুকু লিখলেই শুধু হবে না, তোমাকে এটুকু লিখতে হবে যে রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে, রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। যদি আরেকটু মনে করে যে বেশি চাইছে তোমার কাছ থেকে, তাহলে এইটুকু লিখলে আরো বেশি ভালো হয়। এবং কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না, বা রাজ্য বিধানসভার কোনো পক্ষের সদস্য থাকতে পারবে না। অর্থাৎ রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, কিন্তু রাজ্য বিধানসভার কোনো পক্ষের সদস্য মানে থাকলে চলবে না, এবং সেই সঙ্গে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না। আর একটা যেটা কোশ্চেন ছিল, দেখো এটা একটা বড় প্রশ্ন। যারা বলছিলে যে আপনি তো খুব চিৎকার করছিলেন যে বড় প্রশ্ন হবে, বড় প্রশ্ন হবে, কই বড় প্রশ্ন আমি কোনোদিনই 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর বলেছিলাম, মানে কি 10 নম্বর হলেও বলেছিলাম 5+5 বা 4+4+ বা হচ্ছে 2.5 নাম্বার করে টিকা, এইভাবে এটা বলেছিলাম। এটা প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে, একই ব্যাপার। এটা নিয়ে মানে কিছুজন থাকো না যে কিছু করলেই একে জ্ঞাতানি দিতে হবে বা এর বিরুদ্ধে কথা বলতে হবে, এরকম কিছু ক্যান্ডিডেট আছে। দেখো যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক কাঠামো কি, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক কাঠামো কি, এখানে যেমন 4 নাম্বার দেওয়া আছে, তো এটা একটু বড় করে লিখতে হবে। আমি সম্পূর্ণটা এখানে লিখিনি, বলে দিচ্ছি যে ত্রিস্তরীয় কাঠামো, পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থা সেটার মৌলিক কাঠামো হচ্ছে কি ত্রিস্তরীয় কাঠামো, অর্থাৎ গ্রাম স্তরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং জেলা স্তরে হচ্ছে জেলা পরিষদ। এবং এটা বলতে হবে যে গ্রামের যে সাধারণ মানুষ থেকে তাদের ভোটে নির্বাচনের মাধ্যমে সদস্য নির্বাচিত হয়। এরপরে কি হচ্ছে যে পঞ্চায়েত সমিতি থাকে, পঞ্চায়েত সমিতি কি করে যে গ্রাম স্তরের এবং পঞ্চায়েত সমিতির মধ্যে যোগাযোগ রক্ষা করে, বা গ্রাম পঞ্চায়েতে কি বলতে হবে যে গ্রামের হচ্ছে মানে পানীয় জলের ব্যবস্থা বা হচ্ছে রাস্তাঘাট এই সমস্ত জিনিস দেখভাল করে। ওই জিনিসগুলো অতটুকু না লিখলেও হবে, মোটামুটি কিন্তু এই কথাটুকু থাকতে হবে। তো ভারতীয় সংবিধানের কোন তারপর হচ্ছে কি ভারতীয় সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতের রাজগুলিকে মর্যাদা দেওয়া হয় সাংবিধানিক ভিত্তিতে, 1992 সালে 73তম সংবিধান সংশোধনীতে মর্যাদা দেওয়া হয়। নেক্সট কোশ্চেন দিলে ভারতের ফুটবলের জনক কে, নগেন্দ্র প্রসাদ। কোন দেশ সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জিতেছে, সেটা হচ্ছে ব্রাজিল। ভারতের সর্বপ্রথম ফুটবল প্রতিযোগিতার নাম কি, ডুরান্ড কাপ। কোন ভারতীয় ফুটবল দল প্রথম আইএফএ শিল্ড জেতে এবং কখন, সেটা হচ্ছে মোহনবাগান অ্যাথলেটিক 1911 সালে, মোহনবাগান অ্যাথলেটিক 1911 সালে। কখন ব্রিটিশরা বাংলা বিভক্ত করেছিল, 1905 সালে, তখন ভারতের ভাইসরয় কে ছিল লর্ড কার্জন। আবার সংযুক্ত হয় কবে, 1911 সালে। পশ্চিমবঙ্গের কোন জেলাকে পশ্চিমবঙ্গের প্রাচীনতম স্থান বলে বিবেচনা করা হয়, এটা আমার ডাউট রয়েছে, তবে পুরুলিয়া মনে হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো একটি ইউনেস্কো দ্বারা ঐতিহ্যবাহী স্থানের নাম লিখুন, সুন্দরবন বলাই চলে, সুন্দরবন জাতীয় উদ্যান। আমি ম্যাথ রিজনিংটা আগামীকাল, ঠিক আছে, ম্যাথ রিজনিংটা আগামীকাল আমি সকালবেলা তোমাদেরকে প্রোভাইড করবো, এখন আমার পড়তে ভালো লাগছে না। আচ্ছা, তো প্রথমেই নিউজ পেপারটা এই ইংলিশটা দেখায়, যে ইংলিশের যে নিউজ পেপার রিপোর্ট রাইটিং পড়েছিল, আশা করি এটা যেহেতু সবাই কমন পেয়ে গেছে একটা জিনিস, তো এটাই বেশিরভাগ পড়বে। তা আমি পরে কোনোদিন রিপোর্ট রাইটিংটা লিখে দেব। তো যেটা পেসি যারা করেছো, তো মোটামুটি একটা আনসার দেখে নাও যে রং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এটা দিতে পারো, বা ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ দিতে পারো হেডলাইন বা শিরোনাম। এবং মানেটা এরকম যে ওয়েলথ ইজ দ্য কি ফ্যাক্টর ফর হ্যাপিনেস ইন হিউম্যান লাইফ, অর্থাৎ মানব জীবনের সম্পদ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান। বাট দেয়ার ইজ এ ডিসক্রিমিনেশন অফ পুয়ার অ্যান্ড রিচ, অর্থাৎ গরিব এবং ধনীর একটা বৈষম্য আছে ইন দ্য সোসাইটি, সমাজে। আচ্ছা, এখানে একটু লিখে দিতে হবে ডিউ টু ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ডিউ টু ম্যাল বা রং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, অর্থাৎ সম্পদের অপব্যবহারের কারণে, ভুল বিতরণের কারণে সমাজে ধনী দরিদ্র বৈষম্য সৃষ্টি হয়। বাট হচ্ছে হিউম্যান ওয়েলফেয়ার ডিপেন্ডস আপন দ্য বেস্ট কন্ডিশনস অফ দ্য গ্রেটার নাম্বার অফ দ্য পিপল, মিয়ারলি নট দ্য ইন্ডিভিজুয়াল ফরচুন অফ দ্য পিপল। অর্থাৎ কিন্তু মানব উন্নয়ন যেটা, সেটা নির্ভর করে সব থেকে বেশি সংখ্যায় মানুষ ভালো থাকার উপরে, শুধুমাত্র পৃথক ভাগ্যের উপরে নয়।
নেক্সট যেটা দেখো, এইটাই হচ্ছে আমার মনে হয় যে কাট অফ ফ্যাক্টর একটা হতে পারে, যে বেঙ্গলি টু ইংলিশ, যে মানব জীবনের মূল্য সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা নিরূপিত হয় না, নিরূপিত হয় সে কত সৎ কর্ম করেছে তার দ্বারা। তো কি হবে, দ্য ভ্যালু অফ ম্যানস লাইফ, অর্থাৎ মানব জীবনের যে মূল্য, দ্য ভ্যালু অফ ম্যানস লাইফ ইজ নট ক্যালকুলেটেড। এই যে নিরূপিত হয় বলেছে মানে কি, নির্ধারণ করা বা নির্ণয় করা। তো ক্যালকুলেট করেছে এখানে যে ইজ নট ক্যালকুলেটেড বাই হাউ মেনি ইয়ার্স হি লিভস, সে কত বছর বাস করলো তার উপরে নয়। ইট ইজ ইভ্যালুয়েটেড, পরেরটা আমি আবার ইভ্যালুয়েটেড দিয়েছি, যে এটা নির্ণয় করা হয় বা মূল্যায়ন করা হয়, ইট ইজ ইভ্যালুয়েটেড। এখানেও দুটোই ইভ্যালুয়েটেড করতে পারো এখানে, যে বাই হাউ মেনি গুড ডিডস হি হ্যাজ ডান, অর্থাৎ কত ভালো কাজ সে কাজ মানে করেছে। তা ওই 2 নম্বর কি বলেছিল, যে পৃথিবীর উপকারে লাগতে পারে এমন কিছু মহৎ কর্ম না করে মানুষ দীর্ঘজীবী হতে পারে। তাই কি, যে পিপুল ক্যান লিভ লং, পিপুল ক্যান লিভ লং, দীর্ঘজীবী বাঁচতে পারে, উইদাউট ডুইং এনি গ্রেট ওয়ার্ক, কোনো মহান কাজ না করে, দ্যাট মে বি বেনিফিশিয়াল টু দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর ভালো কাজ যেটা বলেছে তার মানে হচ্ছে যেটা যেটা পৃথিবীর কাছে ভালো হতে পারে। তারপর নেক্সট কি দিয়েছিল, যে এরূপ ব্যক্তির জীবন মূল্যহীন এবং তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারা বিস্মৃত হয়। কি লিখবে, যে দ্য লাইফ অফ সাচ পার্সন, এরকম মানুষ বা লাইফ অফ সাচ এ পার্সন ইজ ওয়ার্থলেস, অর্থাৎ এইরকম মানুষের জীবন হচ্ছে মূল্যহীন। অ্যান্ড দে আর ফরগটেন, এই যে বাংলাটা কি লেখা ছিল, যে মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা বিস্মৃত হয়, তার মানে কি মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা অবলুপ্ত হয়ে যায় বা তাদেরকে কেউ মনে রাখে না, তাই লিখেছে দে আর ফরগটেন হোয়েন দে ডাই, অর্থাৎ তাদেরকে ভুলে যাওয়া হয় যখন তারা মারা যায়। তারপরে যে কিন্তু যে মানুষ মানব জাতির মঙ্গলের জন্য কাজ করে সে স্বল্পজীবী হয়েও মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকে। তাহলে কি লিখবো, যে বাট দ্য ম্যান হু ওয়ার্কস ফর দ্য ব্লিস অফ হিউম্যান, অর্থাৎ বাট দ্য ম্যান হু ওয়ার্কস ফর দ্য ব্লিস অফ হিউম্যান, মানব জাতির মঙ্গল বলেছে, এটাকে ব্লিস বলতে পারো। যে অল দো হি ইজ শর্ট লিভড, অর্থাৎ সে যদি কমও বাঁচে, হি লিভস লং ইন হিউম্যানস মেমোরি, সে মানুষের স্মৃতিতে গেঁথে যায়। তারপরে কি দিয়েছিল, যে যীশু খ্রিস্ট, শঙ্করাচার্য এবং বিবেকানন্দের মতো মহাপুরুষরা অল্প বয়সে মারা গেলেও তাদের মহৎ কর্মের জন্য এখনো তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অর্থাৎ কি হবে, যে দ্য নোবেল ম্যান লাইক জেসাস ক্রাইস্ট, শঙ্করাচার্য, বিবেকানন্দ পাস্ট অ্যাওয়ে, তারা মারা গিয়েছে। এখানে ডাইট করবে না, পাস্ট অ্যাওয়েটা করাই বেশি ভালো হবে। অ্যাট ইয়ং এজ, অল্প বয়সে, অ্যাট ইয়ং এজ, বাট কিন্তু দে আর স্টিল রিমেম্বার, তাদেরকে এখনো স্মরণ করা হয়, উইথ গ্রেট রেসপেক্ট, মানে মহান শ্রদ্ধার সঙ্গে, ফর দেয়ার গ্রেট ওয়ার্কস, তাদের মহান কার্যের জন্য। তারপর তোমাদের কি দেওয়া ছিল, প্রিপোজিশন দেওয়া ছিল, যে ডিভাইড দ্য প্রপার্টি অ্যামং দ্য ব্রাদার্স, মানে যখন টু যদি বলতো তাহলে আমরা বিটুইন করতাম। আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট উইক, দ্য ড্রাইভার জাম্পড ইনটু দ্য কার, ডোন্ট লোইটার অ্যারাউন্ড দ্য করিডর হবে। তারপরে হচ্ছে দে লিসেন টু ইট টু দ্য রেডিও। 4 নম্বর যেটা ছিল, দেখো যে আমাদের হোমোনিম বা হচ্ছে হোমোনিম দিয়েছিল, তাই তো, হোমোনিম, যে অ্যাসেন্ট। তো দেখো যে কি হচ্ছে, যে এই অ্যাসেন্ট, ASCENT, অ্যাসেন্ট মানে হচ্ছে অবতরণ করা, তাই দ্য ক্লাইম্বার্স কমপ্লিটেড দেয়ার অ্যাসেন্ট টু দ্য মাউন্টেন। আর ASSENT, এটা মানে কি, দ্য বোর্ড গেভ দেয়ার অ্যাসেন্ট টু দ্য নিউ প্রজেক্ট আফটার মাচ ডিসকাশন। নেক্সট হচ্ছে বর্ন, নেতাজি সুভাষচন্দ্র বা নেতাজি ওয়াজ বর্ন অন 23rd জানুয়ারি ইন উড়িষ্যা। বা BRO ব্রন মানে হচ্ছে পতিত হওয়া বা চালিত হওয়া, তাই পিপলস আর বর্ন বাই রিভার। কনফিডেন্ট, CONFIDENT, কনফিডেন্ট মানে হচ্ছে বিশ্বস্ত, তাই তরুণ ইজ কনফিডেন্ট ফ্রেন্ড অফ রনিত, এক্সট্রা না লিখলেও হবে। আর কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী, আই এম কনফিডেন্ট অফ মাই থিওরি, আমার থিওরি নিয়ে আমি আত্মবিশ্বাসী। নেক্সট ছিল এলিজিবল, মানে হচ্ছে এলিজিবল মানে উপযুক্ত, তাই তো, ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট বলি। আর এলিজিবল মানে হচ্ছে যেটা পড়া যায় না, তো ইউর হ্যান্ড রাইটিং ইজ টোটালি এলিজিবল। সাইট, SIGST, সাইট মানে হচ্ছে কি, যে দৃষ্টি। মাই গ্র্যান্ডফাদার সাইট ইজ ভেরি শার্প, মাই গ্র্যান্ডফাদার সাইট ইজ ভেরি শার্প, খুব তীক্ষ্ণ, অ্যাট 70 ইয়ার্স এজ। আর CIT সাইট মানে হচ্ছে কি, যে একটা কোনো
কি বলবো, কোনো একটা প্রমাণ দেওয়া বা কোনো তথ্যের ভিত্তিতে কিছু দেওয়া। তাই আই সাইটেড অফ দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন। নেক্সট কি ছিল যে তোমার ইয়ে ছিল এই যে রিড দ্য সেন্টেন্স, এটা কিন্তু বারবার যারা ফলো করো তোমাদেরকে বারবার বলেছিলাম যে এবার যে সেন্টেন্স এরর বা এরর কারেকশন আসার প্রবল সম্ভাবনা। যে ইচ সেন্টেন্স হ্যাজ গ্রামাটিক্যাল, প্রত্যেকটা সেন্টেন্স গ্রামাটিক্যাল ভুল আছে, রিরাইট দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্টলি। তো অবশ্যই ট্রেনিং হ্যাভ হবে না, ট্রেনিং প্রশিক্ষণ, ট্রেনিং হ্যাজ হবে, যে হ্যাজ এ পজিটিভ এফেক্ট। আর এটা হচ্ছে এ ল্যাক অফ দ্য এবিলিটি, এ ল্যাক অফ দি এবিলিটি, এ ল্যাক অফ দি এবিলিটি। নেক্সট ছিল ইফ এ ক্রেডিট বিল ইজ পেড ইন ফুল অন টাইম নন ফাইন্যান্স চার্জ আর লেভিড। একটা ক্রেডিট বিল বলে হয় না, দা ক্রেডিট বিল যদি এরকম দা করা ওটা উচিত, ইফ দা ক্রেডিট বিল। তারপরে যে রিসার্চ শোজ দ্যাট পিপল ইজ মোর, মানুষ জনসাধারণ পিপল, তো এখানে অবশ্যই প্লুরাল, এটা পিপল আর হবে। দ্য ইকোনমিক ডিসপারিটি হ্যাজ গ্রোন rapidly in the era of globalization and free market force. এবার দেখো যে বাংলা যে তোমাদের সোশ্যাল নেটওয়ার্কিং এই ব্যাপারটা যে কোশ্চেনটা দিয়েছে, এখানে একটা কিছু ব্যাপার যারা কমন পেয়েছো, সবাই তো আমরা 200 থেকে 250টার মধ্যে লেখা প্র্যাকটিস করি এবং অনেক তথ্য ভুলেও যাই, সেই কারণে ডবল 500টা লেখা এটা একটু চাপের হতে পারে। আর একটা জিনিস, সোশ্যাল মিডিয়া কিন্তু দেয়নি, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া নিয়েই কিন্তু শুধু দেওয়া হয়নি, সোশ্যাল নেটওয়ার্কিং যদিও অনেকটা একই রকমই হবে, কিন্তু কি কি জিনিস পার্থক্য হবে। সোশ্যাল মিডিয়া বলতে শুধু ফেসবুক, ইউটিউব, তারপরে যে স্ন্যাপচ্যাট, টুইটার, এরকম ধরনের কিছু জিনিসকে বোঝানো হয়। আর নেটওয়ার্কিং যে ব্যাপারটা বলছে, এর মধ্যে নেটওয়ার্কিং জগতের কালো জগৎ, অন্ধকার জগৎ, আলো জগৎ সবকিছু পড়ছে। অর্থাৎ অনলাইন জুয়া থেকে শুরু করে অনলাইন পর্নোগ্রাফি, এই দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সমস্ত নেটওয়ার্কিং জিনিসটা পড়ছে। এমনকি তোমার কোনো মিউচুয়াল ফান্ডের কোনো বিজনেস বা কোনো প্লে স্টোর থেকে অন্য, মানে সবকিছুই পড়ে যাচ্ছে এই জায়গাতে। তো যোগাযোগ ও সম্পর্ক স্থাপন, তথ্য জ্ঞান ভাগ, সামাজিক ও মানসিক সমর্থন, তারপরে হচ্ছে সচেতনতা ও ক্ষমতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য ঝুঁকি, সাইবার বুলিং ও হয়রানি। ঠিক আছে, এই যে পয়েন্ট দিয়েছে, কেউ মুখস্থ করে গেলেও শুধুমাত্র এই পয়েন্টগুলোকে কিন্তু মেনশন করতে হবে। শারীরিক প্রতিচ্ছবির সমস্যা, যেমন জেমিনি বা চ্যাট জিপিটি, এই সমস্ত জিনিসকেও তোমরা কি করতে পারো, যে এখানে প্রসঙ্গ টানতে পারো। ঘুমের ব্যাঘাত, বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা, ভুল তথ্যের বিস্তার, নিরাপত্তার ঝুঁকি। ঠিক আছে, এই সমস্ত পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে তোমাদেরকে করতে হবে। তো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং, মোবাইল, এই সমস্ত জিনিস নিয়ে অবশ্যই তোমাদেরকে করিয়েছিলাম। তো সেইগুলো আশা করি তোমরা পেরেছো করতে, লিখতে। আর এখানে তো বঙ্গানুবাদটা খুবই সহজ দিয়েছে, সবাই আশা করি পেরেছো, তাই এখানে আর বলছি না। যে ওয়ান ডে ইন আফটারনুন আই ওয়াজ ওয়ান্ডারিং এমলেসলি বাই দ্য সাইড অফ এ রিভার, অর্থাৎ একদিন বিকেলবেলা আমি নদীর ধারে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম। ওয়ান্ডারিং মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, তো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম। দ্য রিপলিং সাউন্ড অফ দ্য রিভার ওয়াজ সো প্লিজিং টু মাই ইয়ার্স। তো নদীর যে কলতান বা নদীর তরঙ্গায়িত শব্দ, ওয়াজ সো প্লিজিং, এত মনোরম ছিল, মানে আমার কানে খুব মনোরম ভাবে বা মনোরম লাগছিল। এ জেন্টেল ব্রিজ, একটা মৃদুমন্দ বাতাস, ওয়াজ ব্লোয়িং ওভার দ্য রিভার, অর্থাৎ নদীর উপর দিয়ে একটা মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছিল। এ নাম্বার অফ বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য শ্যালো ওয়াটার নিয়ার দ্য ব্যাঙ্ক। তো কিছু ছেলে তীরে, ঠিক আছে, নদীর তীরে অগভীর একটা জলে খেলা করছিল, অগভীর জলে খেলছিল। অ্যাক্সিডেন্টালি এ বয় স্লিপ বিয়ন্ড হিজ ডেপথ, দুর্ঘটনাবশত একটা ছেলে কি হয় যে তার মানে গভীরতার বাইরে চলে যায়, তার গভীরতা ছাড়িয়ে সে হারিয়ে যায় বা তলিয়ে যায় জলে। এটাই করবে, মানে এই জিনিস। তো এতটুকুই। আর একটা জিনিস ওটাই, যে যতটুকু বললাম তোমাদেরকে, যে ফার্স্ট পেপারে যেটা মোটামুটি বলেছি যে 60 থেকে 65, ঠিক আছে, ফার্স্ট পেপার। এবং ইংলিশ পেপারটা, যেটা ইংলিশ পেপারটাই 25 নাম্বার তোলাটাও বেশ টাফ আছে বলে মনে হয়েছে।
25 থেকে, হ্যাঁ গ্রামার পার্টের উপর ডিপেন্ড করছে, এবার গ্রামার পার্ট কে কতটা ভালো করেছে তার উপর ডিপেন্ড করছে। এবং বাংলা যে পেপারটা আছে, বাংলাতে অনেকে 30-35-এর, তাও বেশি এবার পাওয়া যাবে না, ঠিক আছে, 35 হয়তো কেউ পেতে পারো, 60। তো 30-35 মানে হচ্ছে 60, আর এই দিকে হচ্ছে 65, অর্থাৎ 120-25, ঠিক আছে, 120-25 ইউআর অবশ্যই একটা ভালো স্কোর বলে আমার মনে হয়। এবার একটা জিনিসও বলি যে প্রিভিয়াস ইয়ারে যে লাস্ট ইয়ারে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এত কাট অফ যায়নি, 113 মতো ছিল। এবং প্রিভিয়াস ইয়ারের তুলনায় এবারের কোশ্চেন বেশ টাফ বলা চলে। এবার দেখা যাক বাকি জিনিস।